আচ্ছা, আমাদের আমি গত ক্লাসে আপনাদেরকে এইজ দেখাইছিলাম আর কি দেখাইছিলাম? লিটারারি টার্ম। কিছু লিটারেরি টার্ম আলোচনা করছিলাম আর এইজ নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটাতে ক্লাসের মধ্যে অনেক সময় ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে কুইট করা হয়, কিন্তু আমি আপনাদেরকে এই ওল্ড ইংলিশ পিরিয়ড পুরোটাই দেখানোর চেষ্টা করবো। মানে দেখবো বলতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো ওল্ড ইংলিশ পিরিয়ড যেন কথা বলছিলাম আমি 50 থেকে 1066 বলছিলাম, হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম বলছিলাম, বলেন তো কি নাম? স্যার, অ্যাংলো সেকশন পিরিয়ড। ভেরি গুড, আরেকটা নাম বলছিলাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। হ্যাঁ, তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম বলছিলাম আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখন একটু খেয়াল করেন, এই অ্যাঙ্গেল আর স্যাক্সন এরা কারা ছিল? কিন্তু ইতিহাস মনে রাখবেন, সাথে সাথে পড়া মনে রাখবেন, তাহলে তিনটাই একসাথে মনে থাকবে। অ্যাঙ্গেল, স্যাক্সন এবং জুটস, এই যে জাতিগুলো ছিল, এরা কি করলো? এরা আপনার মধ্য জার্মানি থেকে, অনেক সময় বলা হয়, একটু বোর্ডে লেখা আছে দেখেন, অ্যাঙ্গেল স্যাক্সন এবং জুটস, যে এরা এরা কি ছিল? এরা ছিল সেন্ট্রাল ইউরোপের জাতি, যারা আপনার জার্মানি থেকে ইংল্যান্ডে আসে, এবং ইংল্যান্ডে এসে ইংল্যান্ডের যে জাতি আছে ওদেরকে পরাজিত করে এরা এখানে রাজত্ব শুরু করে। এখন এইখানে একটা ইতিহাস আপনাদেরকে একটু জানতে হবে। সেই ইতিহাসটা হচ্ছে যে আসলো যে এখন এই এই অ্যাংলো স্যাক্সন যখন আসলো, এরা আসার সময় এরা এখানে কি ধরনের ঘটনা তৈরি করলো, একটু ঘটনাগুলো একটু জানতে হবে, একটু ব্যাকে যেতে হবে। হ্যাঁ, 2100 সালের দিকে জুলিয়াস সিজার যখন ইংল্যান্ডে আসলো, খ্রিস্টপূর্ব 55 খ্রিস্টাব্দে জুলিয়াস সিজার ইংল্যান্ডে এসে, ইংল্যান্ডে সে কেন আসলো? হ্যাঁ, এটার পিছনে একটা ইতিহাস হচ্ছে যে ইংল্যান্ডে তখন তামা এবং লোহার সন্ধান পাওয়া যায়। তো এই জন্যে রোমানরা আসছিল, কিন্তু তাদের আরেকটা উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টিয়ানিটি প্রচার করা। অরিজিনালি ইংল্যান্ডের যারা, তারা কিন্তু অরিজিনালি ইংল্যান্ডের যারা, তারা কিন্তু ই না, খ্রিস্টান ছিল না। খেয়াল করেন তাদেরকে, তাদের ইটা ছিল, জাতি হিসেবে তাদেরকে বলা হয়তো ক্যালটিক, শব্দটা মনে রাখবেন। আর তাদের ধর্ম ছিল প্যাগানিজম। ঠিক আছে, তারা মূর্তি পূজা করতো বা বিভিন্ন ধরনের, যেমন মনে করেন ওরা কি করতো, আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু একটু থাকবেন, রেসপন্স করবেন একটু। লিটারেচারটাকে সবসময় কিছু দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ঘটনার সাথে ঘটনা প্রবাহ দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লিটারেচারটা মনে থাকবে। এখানে যেমন পরীক্ষার প্রশ্ন আসে ভিনি ভিডি ভিসি, ঠিক আছে, এই এই উক্তিটা কার? ঠিক আছে, বলেন দেখি উক্তিটা কার? ওই দিনে বলছিলাম ক্লাসে। জুলিয়াস সিজার। হ্যাঁ, জুলিয়াস সিজার। তাহলে ইয়েতে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার এইটা এটা যখন বললো, এটার মানে হচ্ছে এলাম, দেখলাম, জয় করলাম। তো এখন এই জুলিয়াস সিজার যে ইংল্যান্ডে আসলো, ইংল্যান্ডে আসার উদ্দেশ্য কি ছিল? এই যে এইটা বলা হচ্ছে, এইটা এবং ধন সম্পদ বা ইংল্যান্ডের তাম্র যুগ, বা বলেন যে তখন মানুষ এগুলোতে অস্ত্র বানানো শিখলো, মানুষ ধীরে ধীরে এগুলো ব্যবহার শিখলো, এগুলো বিভিন্ন পলিটিক্যাল রিজনও ছিল। তো এখন এই ইংল্যান্ডে এই এই জায়গাটা আপনি খেয়াল রাখবেন, কারণ এটার সাথে রেনেসা রিলেটেড। এই খ্রিস্টিয়ানরা যখন আসলো, তারা তাদের রোমান ভাষাটাকে ইংল্যান্ডে নিয়ে আসলো। আসার পরে এক সময় এই এরা আবার চলে গেল। ইংল্যান্ড কিন্তু এই পরাধীনই ছিল রোমানদের, পরে আবার এই অ্যাংলো স্যাক্সনদের কাছে চলে আসলো, রোমানদের পরে আবার এদের কাছে চলে আসলো। তো এখন এরা যখন আসলো, আসার পরে কি করলো, এই যুগটাতে এসে এই ক্যালটিক যারা ছিল, এরা প্যাগানিজমের মধ্যে ছিল, এরা বিভিন্ন লতা পাতা পূজাতে বিশ্বাস করত।
গাছের মধ্যে এই পাতা ঝুলাই রাখতো, ওই গাছের পূজা করতো, এই ধরনের। তো এগুলোকে দূর করে ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটির প্রচার শুরু হয়। কিন্তু 450 সালের দিকে, কারো মতে 455 সালের দিকে, এই রোমান সাম্রাজ্যের যে লোকজন আছে, এই রোমান সাম্রাজ্যের লোকজন এরা কি করে এখান থেকে নিজেদের রাজ্য রক্ষা করার জন্য এরা এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে ইংরেজরা এই যে এটা এই ক্যাথলিকদের কাছে আবার ইংরেজ নগরের যারা ছিল তাদের অধীনে আসে। তখন আবার এই অ্যাঙ্গল স্যাক্সন এবং জুটস যারা ছিল, এরা করে কি আবার এই ইংল্যান্ডের এই এদেরকে পরাজিত করে বা এদের অঞ্চলটাকে দখল করে, তখন এরা কি করে এই অঞ্চলে ধর্ম মানে বসবাস শুরু করে। এবং বসবাস শুরু করার পরে এই জাতিটা এই ক্রিশ্চিয়ানিটি দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, ক্রিশ্চিয়ানিটি তাদের মধ্যে একটা প্রভাব ফেলে, তারা প্রভাব নিয়ে অগ্রসর হইতে থাকে। তো এই জন্য ওল্ড ইংলিশ পিরিয়ডের, যে ওল্ড ইংলিশ পিরিয়ডটার মধ্যে কি কি আছে, এখানে বুক সম্পর্কে খেয়াল রাখবেন, অথর সম্পর্কে খেয়াল রাখবেন, এখানের সাথে ডার্ক এজের যে সংযোগ, চসারের এজের যে সংযোগ, এই সংযোগগুলো আমরা খেয়াল রাখবো। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের ক্ষেত্রে সরাসরি যদি আমরা চিন্তা করি যে এই ক্যালটিক, ক্রিশ্চিয়ানিটি, জুলিয়াস সিজার, অ্যাংলো স্যাক্সন জুট, এই পুরো জিনিসটাকে আমরা, আমি একটা লাইন বলে দিচ্ছি, এই লাইনে মনে রাখবেন। ঠিক আছে, এই যে এটা মুছে ফেলি তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে। এই ক্রমটা কিভাবে মনে রাখবেন, এই ক্রমটা মনে রাখবেন এইভাবে। ঠিক আছে, আপনি সি দিয়ে মনে রাখবেন, সি আর এ ভি এন দিয়ে মনে রাখবেন, সি আর এ ভি এন। ঠিক আছে, তো এই ক্যাল্ট যারা ছিল একটু ভালো করে খেয়াল করেন, এই এইখানে আমরা বলতেছি ক্যাল্ট, এটা ক্যাল্ট। ক্যাল্টিক থেকে এইখানে আসলো আপনার আপনার সিজার আসলো, যেটাকে আমরা পরবর্তীতে নাম দিচ্ছি রোমানরা। এই সিজারের আগমন ঘটলো যেটা, এটা হচ্ছে রোমান জাতি আসলো। এরা এসে কি করলো, এই ক্যাল্টের আগের নাম ছিল ব্রাইটন। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন আসে যে ব্রিটেন নামটা কোথা থেকে আসছে। এই যে খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, আমার এখানে টেবিলে বইটা আছে কিনা, ইংরেজি সাহিত্যের ইতিহাস একটা বইয়ের কথা বলছিলাম না? হ্যাঁ স্যার, এনইবিসি অফ ইংলিশ লিটারেচার। এখানে কি ব্যাপার, আপনারা মাত্র একজন দুজন কথা বলছেন কেন? উপস্থিত আছেন কয়জন? শাশ্বত আছেন, জি স্যার। দীপারানী, হ্যাঁ স্যার আছি। তারপর শাহিনুর, শাহিনুর, আচ্ছা আরিফা, 5 জন আছেন মাত্র। আচ্ছা, তো এখন এই ক্যালদেরকে পরাজিত করে সিজার, রোমানরা আসলো। রোমানদের পরে এখানে আসলো, খেয়াল রাখবেন, ইংল্যান্ডে। এটা ওল্ড ইংলিশ পিরিয়ডের ক্রম মনে রাখবো। ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কিভাবে, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে এটা ধীরে ধীরে মিডিল ইংলিশ পিরিয়ডে চলে যাবে, সেটার ক্রম দেখাচ্ছি আপনাকে। এখানে যাওয়ার সময় বেশ কিছু কথা বলে যাবো, মিডিল ইংলিশে গিয়ে আজকে শেষ করবো। তো ক্যালদেরকে পরাজিত করে সিজার আসলো। সিজাররা হচ্ছে রোমান সাম্রাজ্যের, ইংল্যান্ডের রোমান সাম্রাজ্যের গোড়াপত্তন শুরু হলো। এই ক্যালদের যে পুরো অঞ্চলটা ছিল, ইংল্যান্ডটাকে 7টা অঞ্চলে ভাগ করা হয়, সাসেক্স, ওয়েসেক্স, ব্রাইটন, এরকম ভাবে 7টা অঞ্চলে, ম্যানচেস্টার, এরকম ওই ইংল্যান্ডের যে অংশটা আছে ওই জায়গাটাকে ভাগ করা হয়। ভাগ করার মধ্যে একটা হচ্ছে ব্রাইটন। এই শব্দটাই কালের বিবর্তনে বিবৃত হয়ে হয়ে আস্তে আস্তে ব্রিটেন নামে নামান্তরিত হয় বা ব্রিটেন নাম ধারণ করে, যেটাকে আমরা গ্রেট ব্রিটেন বলে থাকি। গ্রেট ব্রিটেন বলতে আবার আমরা 4টা রাজ্যকে বুঝি, একটা হচ্ছে ইংল্যান্ড, আরেকটা হচ্ছে স্কটল্যান্ড, একটু খেয়াল রাখবেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আইসল্যান্ড। আপনাদের ট্রেডিশনাল যে লিটারেচার ক্লাস, এটা একটু ওই যে ভিন্ন হবে। আমার কথা হলো যে পড়বেন যখন পুরাটাই ভালো করে দেখেন যেন সবকিছু মনে থাকে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আইসল্যান্ড আর ওয়েলস, এই এই 4টা অঞ্চল মিলে এই ব্রাইটন, ব্রাইটন থেকে পরে ব্রিটেন অঞ্চলে নামকরণ করা হয়।
এই ব্রিটেনরা এখানে পরবর্তীতে স্ক্যান্ডিনেভিয়ান নামে একটা শব্দ আসবে, আমি আসতেছি। স্ক্যান্ডিনেভিয়ান, এটা এক এক জায়গায় এক এক রকম বানান। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান। আচ্ছা, এটা আসতেছেন পরে। এখন ইংল্যান্ড, তাহলে ব্রিটেনের অন্তর্ভুক্ত দেশ হিসেবে আপনাকে প্রশ্ন করলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আইসল্যান্ড, ওয়েলস। ব্রিটেনের অন্তর্ভুক্ত হচ্ছে এই চারটা। আসলো। এখন রোমানরা যখন আসলো, রোমানরা আসার পরে ওই যে আমি অ্যাঙ্গেল স্যাক্সন জুটস লিখছিলাম, এরা আসলো। রোমানদের পরে ইংল্যান্ডে ব্রাইটনে যাদের আগমন ঘটলো, একটা হচ্ছে অ্যাঙ্গল আর একটা হচ্ছে স্যাক্সন জুটস, এই জাতিদের আগমন ঘটলো। এই জাতিদের একটা বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্যটা খেয়াল রাখবেন, একটু মনে রাখার চেষ্টা করবেন। এদের সমুদ্র যাত্রা খুব পছন্দের ছিল। এই অ্যাংলো স্যাক্সনরা সমুদ্র যাত্রা, বা এরা অনেকটা সি ওয়েফেরারের মতো ছিল, বা এরা নাবিক টাইপের আর কি। এদের এই যাত্রাটা খুব পছন্দের ছিল। তো এটার একটা কাজ আছে, পরে আমরা দেখতেছি যে অ্যাঙ্গেলস, স্যাক্সন আর জুটস জাতিরা আসলো। তো এর মধ্যে অ্যাঙ্গল যারা ছিল, তারা ছিল, আমি তো জায়গা নেই এখানে। অ্যাঙ্গেলটা ছিল হুকম্যান। হুকম্যান মানে বড়শি ই করা, মাছ ধরা এদের অন্যতম একটা প্রধান একটা বিষয় ছিল। স্যাক্সন যারা ছিল, এরা ছিল সোর্ডম্যান। ঠিক আছে, সোর্ডম্যান। আর জুটস যারা ছিল, এরা ছিল জার্মান। কথা বুঝতে পারছেন? জি স্যার। जी सर। सर অ্যাঙ্গেলরা एग्नू करा। হুকম্যান, স্যাক্সনরা সোর্ডম্যান, জুটসরা হচ্ছে জার্মান। তো এরা सर एग्नू যখন करा थे सर। এইখানে থাকলো বা এইখানে আসলো, আসার পরে অ্যাংলো স্যাক্সন যারা আছে, এরাই মূলত ইংল্যান্ডে খ্রিস্টিয়ানিটির প্রতি তাদের এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হলো, ধর্মের প্রতি এক ধরনের হলো। এই অ্যাংলো স্যাক্সন থেকে এই জুটস জাতিরা ধীরে ধীরে হারায় যায়। হারায়া এই অ্যাঙ্গেল আর স্যাক্সন, এই হুকম্যান আর সোল্ডম্যান, এই দুইটা মিলে জাতিটার নাম হয় অ্যাংলো স্যাক্সন। এই অ্যাংলো স্যাক্সনরা এই ক্যাল্ট থেকে আলাদা ছিল। ক্যাল্ট যারা, তারা কিন্তু অরিজিনালি ইংল্যান্ডের অধিবাসী, স্থানীয় অধিবাসী। তো এখন এই অ্যাঙ্গেল স্যাক্সনরা যখন মিলে তাদের হইল, তখন এদের ভাষাটা খুব কাছাকাছি হওয়ার কারণে এই ভাষাটার নাম কালের বিবর্তনে হইল অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অনেক বিশেষজ্ঞের মতে এই ভাষাটাই কালের বিবর্তনে বিবর্তিত হইতে হইতে এই ভাষাটাই ইংলিশ ভাষা হিসেবে আত্মপ্রকাশ করে, ইংলিশ। ঠিক আছে, এইটাই এক সময় বিকৃত বা ই হয়ে ওইটা বাদ দিয়ে এই ইংলিশ ভাষায় রূপান্তরিত হয়। এই জন্য অনেক সময় বলা হয়ে থাকে যে ইংরেজি ভাষার উৎপত্তি স্থল কোনটা, সেটা বলা হয় জার্মান ল্যাঙ্গুয়েজকে। ঠিক আছে, যদিও এটা নিয়ে অনেকটা মতভেদ আছে, এটাও পরীক্ষার প্রশ্ন থাকে। আচ্ছা, তো গেল এখানে অ্যাংলো স্যাক্সন থেকে এইভাবে ইংলিশ ভাষা আসলো। তাহলে অ্যাঙ্গেল মানে হচ্ছে হুকম্যান, আর স্যাক্সন যারা, তারা ছিল সোর্ডম্যান, আর জুটসরা জার্মান। এগুলো সব আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখেন, ঠিক আছে, তো ওয়ার্ল্ড ম্যাপে দেখবেন, ম্যাপের যে ইউরোপিয়ান কান্ট্রিটা সেন্ট্রাল ইউরোপের মধ্যে পড়ছে জার্মানটা। আর ইংল্যান্ডটা অনেকটা পশ্চিম দিকে পড়ছে, তো পশ্চিম, আমরা এটাকে পশ্চিম ইউরোপ বলি। তো এই জায়গাটা গঠিত হলো। গঠিত হওয়ার পরে এই রোমানদের পরে এই অ্যাংলো স্যাক্সনরা যখন রাজত্ব শুরু করলো, এখানে আবার আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে এইটা ইংল্যান্ড মানে বারবারই আক্রমণের শিকার হয়েছে। আমরা যখন যখন মানে যেহেতু এখন ইংলিশ লিটারেচার পড়ছি, আমরা বারবার নিজেদেরকে ইংল্যান্ডই বলবো। তো এটা একটু ধরে রাখবেন। তো অ্যাঙ্গেল এবং স্যাক্সনরা যখন এখানে পরিচিতি হইল, পরিচিতি হয়ে তারা এখানে আসলো। আচ্ছা, এরা যখন এখানে আসলো, তখন ইংল্যান্ডে আবার একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে 737 সালে, মনে রাখবেন, 737 সালে ভাইকিং নামে এক জাতি, এরা কি করে ইংল্যান্ডকে আবার, ভাইকিংস নামে এক ধরনের জাতি, এরা আবার কি করে ইংল্যান্ডকে আক্রমণ করে। ঠিক আছে, এই এই ঘটনাটুকু মনে রাখবেন। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতেছে। দেখেন, এই ভাইকিংসরা, CRAVN, এখানে ক্যাল্ট, রোমান, অ্যাঙ্গেল স্যাক্সন, তারপরে ভাইকিংস, তারপরে এখানে অ্যান্তে আমরা পরে আসতেছি।
তো এদের আক্রমণটা ঘটে 737 খ্রিস্টাব্দের দিকে। ভাইকিংসরা যখন আবার ইংল্যান্ড আক্রমণ করে, তখন এখানে কেল্ট যারা বা অ্যাংলো স্যাক্সন যারা, এখানে একটা ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে একটা যুদ্ধ হয়। মানে অনেক মানে আসলে আহ, একটু এক মিনিট। তো এদেরকে অ্যাটাক করে, অঞ্চলটার দখল নেয়। কিন্তু আমি আবারও বলছি, এখানে যা ইনফরমেশন আসতেছে সব মনে রাখবেন, এগুলো সব প্রশ্নে আসে। এগুলো সব প্রশ্নে আসবে, যেহেতু আমি এই সিরিয়ালে আসছি, আমি এখানে প্রশ্নটা শেষ করে যাচ্ছি। তো ভাইকিংসরা ইংল্যান্ড আক্রমণ করে, অ্যাটাক করে, কিন্তু পরে সাময়িক সময়ের জন্য এরা এই জায়গাটাকে দখল করে নেয়। এই সময় ইংল্যান্ডে একজন বিখ্যাত লোকের জন্ম হয়, তার নাম হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট। ঠিক আছে? এই লোক কি করে, আলফ্রেড দ্য গ্রেট কি করে, এই পুরো ইংল্যান্ডকে এই লোকে একত্রিত করে। একত্রিত করে পুরো ইংল্যান্ডের ছোট 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 যে অঞ্চলকে অঞ্চলকে একত্রিত করে শক্তি বৃদ্ধি করে। শক্তি বৃদ্ধি করে সে এই ভাইকিংসদেরকে আবার আক্রমণ করে। আক্রমণ করে এদেরকে পরাজিত করে ইংল্যান্ডের এই জায়গাটাকে এদেরকে বিতাড়িত করে। এই আলফ্রেড দ্য গ্রেট প্রথম ইংল্যান্ডের রাজা, যে সমস্ত ইংল্যান্ডকে একত্রিত করলো এবং ভাইকিংদেরকে পরাজিত করলো। এবং এই আলফ্রেড দ্য গ্রেটের একটা বিখ্যাত হচ্ছে যে সে আপনার যেটা করে সেটা হচ্ছে আপনার অ্যাংলো স্যাক্সন ক্রনিকল রচনা করে। এখানে কি প্রশ্নটা মনে রাখবেন, যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল উনি রচনা করেন। ঠিক আছে? এবং অ্যাংলো স্যাক্সন ক্রনিকল উনি রচনা করেন, ওনার সময়কালটা ধরা হয় 871 থেকে 901-এর মধ্যে। 871 থেকে 901 সালগুলো এক্স্যাক্টলি না। যেমন এই প্রশ্নটা আসে যে অ্যাংলো স্যাক্সন স্যাক্সন ক্রনিকল কে রচনা করছে, ভাইকিংরা কত সালে ইংল্যান্ড আক্রমণ করে, অ্যাংলো স্যাক্সনরা কোন জায়গা থেকে ইউরোপে আসে, ইংরেজি ভাষার উৎপত্তি থেকে, হ্যাঁ, ব্রিটেনের কোন কোন অঞ্চলের অন্তর্ভুক্ত। দেখেন প্রশ্ন কিন্তু 5-6টা হয়ে গেছে বোর্ডে একটার মধ্যে। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের আলফ্রেড দ্য গ্রেট যে আছে, উনি অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, ক্রনিকল মানে হচ্ছে ঘটনাপঞ্জি। তো অ্যাঙ্গল এবং স্যাক্সনদের এই জাতিদের ঘটনাপঞ্জি উনি সর্বপ্রথম সিরিয়ালে এগুলোকে রচনা করা শুরু করেন। এবং উনি শুরু করার পরে এখানে যেটা হয়, উনার এইটাকে এইটার জন্য আহ, আপনার উনাকে আলফ্রেড কেইকে আরেকটা নামে ডাকা হয়। সেই নামটা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। খেয়াল রেখেন প্রশ্ন, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে রচনা করার জন্য, এটার কারণে আলেকজান্ডার গ্রেটকে আলফ্রেড দ্য গ্রেটকে বলা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। তাহলে কিসের রচনা সে, রচয়িতা হচ্ছে সে ইংলিশ প্রোজের রচনা করে। কথা কি বুঝাইতে পারছি? কথা বলে না, আছেন না নাই? জি স্যার। স্যার এনামুল আছেন? আসছি। Jesus, sir. আচ্ছা, একটু সাড়া দিয়ে, নাহলে মনে হয় যে রোবটের মতো কথা বলতেছে। আচ্ছা, বাদ দেন, আমরা দেখে যাই। তাহলে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল ফাউন্ডার অফ ইংলিশ। মাঝে মাঝে একটু জানা দিবেন যে আমরা কানেক্টেড আছি, তাহলে আমার মনে হবে না যে আমি ফাও কথা বলতেছি। কারণ জানা না থাকলে পরে দেখা গেল আমি 2 ঘন্টা কথা বলে গেলাম, পরে আমি জানতে পারলাম আপনারা নাই। এখন এই ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আপনি উত্তর করবেন যে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ কে। উত্তর হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট। এখানে একটা প্যাচ আছে, পরীক্ষায় আরেকটা প্রশ্ন আছে, প্যাচটা আছে এরকম যে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ না এসে পরীক্ষায় প্রশ্ন আসবে ফাদার অফ ইংলিশ প্রোজ। যদি আসে ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ প্রোজ লিখে রাখেন, এটা অনেকবার বিসিএস আসছে। আশা করি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার।
জন উইকলিফ নামটা লিখে রাখেন। ফাদার অফ ইংলিশ প্রোজ হচ্ছে জন উইকলিফ, কিন্তু ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হচ্ছে এই আলফ্রেড দ্য গ্রেট। ওনাকে কিং আলফ্রেড নামে ডাকা হয়। ওনাকে কি নামে ডাকা হয়? কিং আলফ্রেড নামে ডাকা হয়। কথা ক্লিয়ার এইটুকু? একটু লিখে রাখেন। তাহলে দেখেন, ক্যাল্ট থেকে রোমান আসলাম, রোমান থেকে অ্যাংলো স্যাক্সনে আসলাম, তারপর ভাইকিংদের অস্তিত্বের কথা বলতে গিয়ে আলফ্রেড দ্য গ্রেটের কথা আসলো, এই জায়গাটা আসলো। তারপরে এই অ্যানে হচ্ছে নরমান। এই নরমানরা ইংল্যান্ডে আসে আপনার 1066 সালে, বা এই নরমানরা ইংল্যান্ড আক্রমণ করে ইংল্যান্ডকে জয় করে। এখানে এই নরম্যানদের সাথে বা অ্যাংলো অ্যাংলো স্যাক্সনদের সাথে একটু খেয়াল রাখবেন, এই এদের সাথে আপনার অ্যাংলো স্যাক্সন যে জাতিটা ছিল, যেটা ইংল্যান্ড জাতি আলফ্রেড গ্রেট ভাইকিংদের পরাজিত করলো, এই অ্যাংলো স্যাক্সন জাতি 1065 সালে এদের সাথে ভার্সেস ভার্সেস আপনার নরম্যানদের। এই নরম্যানরা ছিল আপনার ফ্রান্সের অধিবাসী। এই লন্ডনরা ছিল, আবারও বলতেছি, এই নরম্যানরা ছিল ফ্রান্সের অধিবাসী। ঠিক আছে? তার মানে কি, এই অ্যাংলো স্যাক্সন যেটা হচ্ছে এই যে এই ব্রাইটনের কথা বলছিলাম, এই ব্রাইটনটা কি হয়ে গেল, মানে এটা হচ্ছে ব্রাইটন। ঠিক আছে? এই ব্রাইটনের বানানটা অনেক জায়গায় এরকম, তো যাই হোক, ব্রিটন। তো এই ব্রাইটনরা হচ্ছে মূলত অ্যাংলো স্যাক্সনে থাকলো ওই অঞ্চলটাতে, ভার্সেস এখানে নরমানরা আসলো। নরম্যান অঞ্চলের লোক যারা, তাদেরকে নরম্যান্ডি বলা হয়। এরা ছিল ফ্রান্সের। এই ব্রাইটনের সাথে ফ্রান্সের একটা ব্যাটল হয়, একটা যুদ্ধ হয়। ঠিক আছে? যেটাকে আপনার, এটা থেকেও প্রশ্ন আসে, এই যুদ্ধটার নাম হচ্ছে, এই যে এখানে লিখলাম দেখেন, দ্য ব্যাটল অফ হেস্টিংস। দ্য ব্যাটল অফ হ্যাস্টিংস। এই যুদ্ধে অ্যাংলো স্যাক্সনরা পরাজিত হয়। এই যুদ্ধে অ্যাংলো স্যাক্সনরা পরাজিত হয়। এই পরাজিতের সালটা হচ্ছে আপনার 1900 না, এটা হচ্ছে 1066 সাল। একটু খেয়াল করেন, এই ব্যাটল অফ হ্যাস্টিংস এ যখন পরাজিত হয়, তো পরাজিত হইলে এইখানে আপনার ফ্রান্সের যে রাজা থাকে, এর নাম থাকে আপনার, মানে আপনার উইলিয়াম দ্য কনকরার। ঠিক আছে? তো ওনাকে বলা হয় ডিউক অফ উইলিয়াম বলা হয়, অথবা ডিউক উইলিয়াম এভাবে বলা হয়, বা উইলিয়াম দা কনকরার। এ আসে, এই ফ্রান্স থেকে আসে। এ আসার পরে এ কি করে, উইনার হয়। এবং এই উইনার হওয়ার সাথে সাথে ইংল্যান্ডে ওল্ড ইংলিশ পিরিয়ডের সমাপ্তি ঘটে, কামস টু অ্যান এন্ড। এই পর্যন্ত কথা বুঝছেন কিনা আগে বলেন। এই পর্যন্ত কথা ক্লিয়ার? এনামুল আছেন? জি স্যার, জি। আচ্ছা, শাশ্বত আছেন। এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা যখন আপনার শেষ হয়, তো এই সময়ে শেষ হইতে হইতে এখানে বেশ কিছু ঘটনা ঘটে। আমরা যে ঘটনাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম, যেমন আপনার এই সময়ে কিছু রাইটারের কথা আসে, কিছু লেখার কথা আসে। এই লেখাগুলো এবং রাইটার গুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এই সময়ের এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সবচেয়ে উল্লেখযোগ্য যে রচনাটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা জানতে হবে,
সেই জানাটা হচ্ছে, সেই গল্পটার নাম হচ্ছে বিয়ল। নাম শুনছেন কিনা আমি জানি না। শুনছি সেই স্যার। এটা অ্যাংলো স্যাক্সন যুগে রচিত ইংরেজি সাহিত্যের, বাংলায় যেরকম চর্যাপদ, ইংরেজিতে এরকম এটাকে বিয়ল বলা হচ্ছে এইটা। তো এটা সম্পর্কে সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, যে বিয়ল সম্পর্কিত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, যে এটা কে লিখছে, এই ধরনের একটা প্রশ্ন যদি করি আমরা, তাহলে উত্তর হবে এটা সম্পর্কে একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে আনএনিমাস রাইটার, অর্থাৎ কে লিখছে এটা জানা যায় না, আনএনিমাস। ঠিক আছে। তো বা বলতে পারেন অ্যানোনিমাসলি, মানে সোজা কথা পরিচয় জানা যাচ্ছে না। অনেক সময় প্রশ্ন হয় যে এটা কি, এটাতে প্রায় 3200 লাইন আছে। ঠিক আছে, এটাতে লাইনের সংখ্যা হচ্ছে প্রায় 3200। আমি যেটা পাইছি সেটাতে 3186। তো এইভাবে প্রশ্নটা করা হয়, যেটাতে লাইনের সংখ্যা হচ্ছে 3200। এটা সম্পর্কে আরেকটা তথ্য মনে রাখতে হবে, যে এটা হচ্ছে প্রথম ইংলিশ, মানে ইংরেজি সাহিত্যের প্রথম পরিচিত পোয়েম বলতে পারেন। ঠিক আছে, ফার্স্ট নোন পোয়েম। ঠিক আছে, তো এইভাবে বলতে পারি। অথবা এটার সাথে আরো কয়েকটা পয়েন্টের সন্ধান পাওয়া যায়, এটা বলতে পারেন। আর এইখানে আপনার যে ইটা আছে, যে এটা সম্পর্কে, এটার কি অ্যাংলো স্যাক্সন এই বিয়ল্ফের গল্পের কি বিয়ল্ফ গল্পে বিয়ল্ফ থাকে একজন আপনার, এই বিয়ল্ফ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একজন যুবরাজ, স্ক্যান্ডিনেভিয়া। এখন এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল আবার কোনটা? এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে 5টা দেশ আছে: নরওয়ে, ডেনমার্ক, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড। ঠিক আছে? আর মোস্ট প্রবাবলি স্পেন। এটা হচ্ছে সুইডেন। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এই 5টা মনে রাখবেন, এই 5টার বাইরে আরেকটা আছে, ফারো আইল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়া মানে হচ্ছে মানে আপনার এদের প্রধান পেশা ছিল সমুদ্র যাত্রা বা মাছ ধরা টাইপের বলতে পারেন। তো এই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের সাহিত্যগুলোর মধ্যেই আসলে এই বিয়লটাকে বলা হয়। তো এই বিয়লফ রাজা যখন হয়, এই বিয়লফ একজন কি থাকে, একজন বীর পুরুষ। সে তার সাথে এখানে গ্রেন্ডেল নামে, ঠিক আছে, গ্রেন্ডেল নামে এক দৈত্যের বিয়লফের সাথে ফাইট হয়। গ্রেন্ডেল, গ্রেন্ডেল নামে এক দত্তের সাথে বিয়লফের ফাইট হয়। এই ফাইটে বিয়লফ জয় লাভ করে। তার পরবর্তী, এটা পার্ট 1-এ এই গল্পটা হয়। পার্ট 2-তে এই গ্রেন্ডেলের মাদারের সাথে, পার্ট 2-তে এই গ্রেন্ডেলের মাদারের সাথে বিয়লফের একটা লড়াই হয়। ঠিক আছে, এই লড়াইটাতে বিয়লফ জয় লাভ করে। পরবর্তীতে কিন্তু এখানে বিয়লফ আঘাতপ্রাপ্ত হয়, পরে ধীরে ধীরে এই আঘাতে বিয়লফ মারা যায়। এখানে যেটা দেখানো হয়েছে, মোরালিটির জয় দেখানো হয়েছে, যে মোরালিটি কি করবে, মোরালিটি জয়লাভ করবে সব সময়। এই হলো বিএল সম্পর্কে টুকটাক কথা, বা যে কথাটা আপনি স্বাভাবিকভাবে মনে রাখবেন। এই সময়ের আরো কিছু বই আছে, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, এগুলো আপনাদের শীটে দেওয়া আছে। শীট থেকে একটু এই সময়ের যে সাহিত্যগুলো আছে এটা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। আর এই হলো এখান থেকে এটুকু হলো কথা। আর এরপরে যেটা আপনি এখান থেকে মনে রাখবেন, সেটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আরেকটু মনে রাখার বিষয় হচ্ছে,
কয়েকটা নাম মনে রাখার বিষয় আছে, এটা আমি একটু টেকনিক্যালি আপনাদেরকে শিখাই দিই। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, এখানে প্রচুর প্রশ্ন যাচ্ছে, একটা একটা করে টপিক মনে রাখার চেষ্টা করবেন। ABCC, একটু এটা মনে রাখবেন এই জন্যে, এতে এই সময়ের বিখ্যাত রাইটার যারা, রাইটার্স অফ দ্য হোল ইংলিশ পিরিয়ডস, রাইটার্স অফ দ্য হোল ইংলিশ পিরিয়ডস, ওল্ড ইংলিশ পিরিয়ড। এখানে চারজনের কথা মনে রাখবেন, একজনের কথা অলরেডি বলে ফেলছি, আলফ্রেড দ্য গ্রেট। আরেকজনের কথা মনে রাখবেন, এনার নাম হচ্ছে ভ্যানারেবল বেদে, বেদে। আর সিতে হচ্ছে, ওনার নামে পরীক্ষায় প্রশ্ন আসে, ওনার নাম হচ্ছে ক্যাটমন, সিগমন ক্যাটমন যেভাবে বলেন। আরেকজন হচ্ছে সিনিয়র, ঠিক আছে? এই ক্যাডমন চারজনের ভাবেন? নাম মনে রাখবেন। স্যার এটার সঠিক স্পেলিংটা কি স্যার? ক্যাডমন নাকি চ্যাডমন কোনটা? তাহলে কি, আমরা তো ক্যাটমনই পড়ে আসছি, ক্যাটমনই বলেন, কিটমন বলেন, ক্যাটমন বলেন, ঠিক আছে? এই এই চারজন, আবার এই চারটা রাইটার আপনি এই জন্য মনে রাখবেন যে এখান থেকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন হয়। এখন এই যে সিসি বললাম আমরা, ক্যাটমন এবং সিনিয়র, এই দুইজন যে আছে, আমরা হিস্ট্রি থেকে আলফ্রেড দ্য গ্রেটের কথা সরাসরি জানতে পারি। এই ভেদে একটা বই লেখেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে? উনি যে এই বইটা লেখেন, এই বইটা থেকেই মূলত আমরা এই কিডমন আর ইয়ে সম্পর্কে জানতে পারি। এর নাম কি? বেডে সম্পর্কে জানতে পারি। এই জন্য উনাকে ফাদার অফ ইংলিশ হিস্ট্রি বলা হয়। কারণ সে কি লিখছিল, আবার বলেন, এক্লেসিয়াস্টিক্যাল, আমি লিখে দিই এই বেদে, এই যে এখানে লিখলাম, ঠিক আছে? ওনার জন্ম, মৃত্যু, এগুলো শীটের মধ্যে দেওয়া আছে, ওগুলো আমি আলোচনায় আর ঢুকলাম না। এই বেদে কে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ হিস্ট্রি, হিস্ট্রি, ঠিক আছে? ওনাকে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? কারণ উনি একটা বই লেখেন, বইটার নাম হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, হিস্ট্রি অফ ইংলিশ পিপল। আপনি লেকচার মনে রাখার চেষ্টা করেন, তাহলে হবে। এই বেডে যে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, এই বইটা যে উনি লেখেন, এই বইটার মধ্যেই এই দুইজনের নামের বা এই দুইজনের রচনার সন্ধান পাওয়া যায়। এই দুইজন সম্পর্কে আমরা যেখান থেকে জানতে পারি, এই বেডের যে বইটা আছে, এইখান থেকে আমরা জানতে পারি। কথা বুঝাইতে পারছি? এইখান থেকেই, এর বই থেকেই আমরা পরবর্তীতে আহ মানে এই দুইজন সম্পর্কে যখন জানতে পারি, জানার পরে তখন আমি উপরে একটা কথা বলছিলাম যে বিয়ল্প হচ্ছে লং ন্যারেটিভ পয়েমের একটা প্রথম নিদর্শন, কিন্তু যেহেতু অনেকগুলো নিদর্শনের মধ্যে একটা, তো বেডে যখন এই কিডমন সম্পর্কে বই লেখে বা এদের সম্পর্কে কথা বলে, এদের সম্পর্কে মনে রাখবেন, এই কিডমন হচ্ছে ইংরেজি সাহিত্যের ফার্স্ট নোন পয়েট, ফার্স্ট নোন পয়েট, ঠিক আছে? উনি হচ্ছেন ফার্স্ট নন পোয়েট। আর উনার গানগুলো যেটা আছে, কবিতাগুলো, এটাকে বলা হয় স্যাক্রেড সং, মানে সঙ্গীত, প্রার্থনা সঙ্গীতের মতো, যেটা মূলত হিন্টস দেয় যে এটা, এগুলোর ইতিহাস আরো অনেক বড়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে গেলে অনেকটা হবে, আপনার যেগুলো পরীক্ষায় আসে আমি শুধু সেগুলো বলতেছি। যে ফার্স্ট নোন পোয়েট হিসাবে এই আমরা কিডমনকে বলে থাকি। আর সিনিয়র কে বলা হয়, এই যে সিনিয়র, একে বলা হচ্ছে ফার্স্ট রিলিজিয়াস পোয়েট, ঠিক আছে? রিলিজিয়াস পয়েন্ট। এই হলো এই দুইজন সম্পর্কে এইখানে কথাবার্তা আমরা বলতে পারি যে এইটা। তো কিটমন সম্পর্কে বলা হচ্ছে
যে উনি কিটমনকে বলা হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি কবি। কাকে বলা হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি কবি? কিটমনকে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই কিটমন হচ্ছে আপনার আহ যে তার যে রচিত গ্রন্থগুলো আছে এগুলোকে বলা হচ্ছে স্যাক্রেড সং। আর এগুলো হচ্ছে অ্যাংলো স্যাক্সন ভাষা দিয়ে রচিত। অর্থাৎ অ্যাংলো আর স্যাক্সনরা যে ভাষায় কথা বলতেন, অ্যাংলো স্যাক্সনরা যে ভাষায় কথা বলতেন ওই ভাষাতেই রচিত। আর এই গিবনের আরেকটা পরিচয় আছে, তাকে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়। এই গিবনকে বলা হয় অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন। আমি এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি এখান থেকে কম করে হলো 50টা প্রশ্ন করা যায়। আপনারা যদি ভালো করে, আমি একটু দ্রুত বলতেছি, স্বাভাবিকভাবে টাইম কভার করার জন্য দ্রুত বলতেছি। কিন্তু অ্যাংলো স্যাক্সন এই কিডমনটাকে তাহলে কি বলতেছে, অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়। এটাই হচ্ছে ওনার সম্পর্কে সবচেয়ে মানে উল্লেখযোগ্য বিষয়। আরেকটা বিষয় যেটা মনে রাখবেন, এই হিমনয় যে স্যাক্রেড সং গুলো আছে এটাকে বলা হয় হিম। হিম মানে স্থাপক, প্যারাফ্রেজ আকারে, প্যারাফ্রেজ। এই হলো কিডমন সম্পর্কে টুকটাক যে কথাবার্তা আছে, এই কথাবার্তাটুকু এইটুকুই আপনি মনে রাখবেন, তাহলে আপনার জন্য মোটামুটি যথেষ্ট এখান থেকে অ্যান্সার করার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? এখন এইটুকু খেয়াল রাখার পরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে আরেকটা প্রশ্ন আসে যে এই আলফ্রেড সম্পর্কে, আমরা তো তার সম্পর্কে দুইটা পরিচয় আগেই বলে আসছি। আরেকটা পরিচয় আসে, এই কোন অঞ্চলের রাজা ছিল। যদিও পুরো ইংল্যান্ডকে এক সুতায় গাঁথার জন্য এই আলফ্রেডটা গ্রেট কিং, গ্রেট কিং আলফ্রেড উনি পরিচিত। কিন্তু উনি মূলত জমিদার বা রাজা ছিলেন। উনি মূলত রাজা ছিলেন আপনার ওয়েসেক্সের, অর্থাৎ ওয়েসেক্স অঞ্চলের রাজা ছিলেন। আরেকটা গল্প যেটা বললাম, বিয়লফের কথা যেটা বললাম, বিয়লফে একটা চমৎকার কথা আছে, ঠিক আছে? বিয়লফে একটা চমৎকার কথা হচ্ছে, এটা অনেক সময় পরীক্ষায় হয়তোবা থাকতে পারে। আচ্ছা, ওই কথাটা আমি পরে বলি। তাহলে এইখানে দেখেন, রাইটার সম্পর্কে আমরা বললাম যে এই যুগের যে কবিগুলো আছে, এই ওল্ড ইংলিশ পিরিয়ডের এই চারটা নাম মনে রাখবেন। এই সিরিয়ালটাও মনে রাখবেন। এই সিরিয়াল বা এই সিরিয়াল বলতে এইটা দিয়ে মনে রাখবেন। আর এই দুইজন সম্পর্কে জানা যায় এই ব্যাডের সম্পর্কে। আর এদের কার কার কি টাইটেল আছে সবকিছু আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। ভ্যানারেবল বেডে এই সময়ের উল্লেখযোগ্য একজন গ্রন্থ লেখক, যার পরিচয় থেকে এই পরিচয়গুলো আমরা পাই। এবং এই সময়ের আরেকটা উল্লেখযোগ্য যেটা আমরা বললাম বিয়ল ঘটনা। বিয়ল ঘটনাটার ক্ষেত্রে কি হয়, আমি যে বললাম বিয়ল একটা অঞ্চলের রাজা ছিল, রথগার নামে একটা রাজা ছিল, ইংল্যান্ডের রাজা। এই স্ক্যান্ডিনেভিয়া থেকে বিয়ল আসে, ঘটনাটুকু মুখেই বলি, রথগারকে হেল্প করার জন্য আসে। এসে গ্র্যান্ডেল নামক যে দৈত্য ওই অঞ্চলে ত্রাস সৃষ্টি করছিল বা ক্ষতি করছিল, তাকে পরাজিত করে আপনার ইংল্যান্ডকে আহ এই ওই গ্র্যান্ডেলকে, দৈত্যটাকে পরাজিত করে। তো গ্র্যান্ডেলের যে মা থাকে, এই মা এক সময় প্রতিশোধ নিতে আসে, প্রতিশোধ নিয়ে বিয়লফকে মারতে আসে। তো বিয়লফের সাথে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে গ্র্যান্ডেলস মাদার যে থাকে তাকে মেরে ফেলে। কিন্তু গ্রিয়েল এইখানে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে, হ্যাঁ, এই জায়গাটা মনে রাখবেন এই জন্য, কারণ বিয়লফ ক্যারেক্টারের একটা উল্লেখযোগ্য ক্যারেক্টারের নাম হচ্ছে ইলেফ। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে যে উইকলিফ কে ছিল। উইকলিফ ছিল এমন ব্যক্তি যার কাছে আপনার বিয়র ক্ষমতা হস্তান্তর করে যায়। তো ওইখানে উইকলিফ একটা কথা বলে, এই কথাটা মনে রাখবেন। এই কথাটা মানে প্রবাদ বাক্য হিসেবে, কোটেশন হিসেবে আসতে পারে। ডেথ, ঠিক আছে, ডেথ ইজ বেটার ফর এ ম্যান, বেটার ফর এ ম্যান দেন এ লাইফ অফ ব্লেম। উক্তিটা কি করতে, এখানে একটা নিগার সত্য কথা আছে, একটা নিখুঁত সত্য কথা আছে। সেই সত্য কথাটা হচ্ছে যে উইগলের বিয়লফের মৃত্যুর সময় এই কথাটা বলে।
যে ডেথ ইজ বেটার ফর এ ম্যান দেন এ লাইফ অফ ব্লেম। ঠিক আছে, যে পরাজিত হওয়ার চেয়ে মৃত্যু বরণ করাটা শ্রেয়। তো এটা, এটার সাথে একটা মোরালিটির কথা চলে আসে, সাহসিকতার কথা চলে আসে, এই ধরনের যুগটা আসে। এই হইল মোটামুটি আপনার আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের যে বিষয়টা আছে এটা। এই কথাটা বলতে প্রায় 1 থেকে দেড় ঘন্টা লাগে, আমি যতটুকু বললাম। আহ তো আমি 1.5 ঘন্টার কথাটা মোটামুটি 27-28 ক্লাসে ঢুকছি, 42 মিনিট আমি বলার চেষ্টা করছি। তো আমি আসলে শর্ট কত করলাম বিষয়টা এরকম না, আমি আপনাকে পুরো এখানে যা ডিটেলস আছে এই ডিটেলসটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি, এবং যা প্রশ্ন আকারে আসে টু দা পয়েন্ট আকারে আমি প্রশ্ন করছি। অনেক ক্লাসের লেকচার সেটি দেখবেন এটা নাই বা এই সম্পর্কে আলোচনা করে না, কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে। যেমন এখান থেকে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যেমন একটা প্রশ্ন এরকম হয় যে, একটা প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে যে আলেকজান্ডারের শিক্ষককে, সক্রেটিসের শিক্ষককে, এই কে সেই কে। এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে আমরা সহজভাবে মনে রাখতে পারি, সবগুলোই টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো আপনি ভিন্ন ভিন্ন ভাবে মনে রাখতে পারেন। যেমন এটাকে বলে এইভাবে যে স্পা, এই পা। টেকনিক মনে রাখবেন। অথবা এটাকে এইভাবে মনে রাখতে পারেন, স্পা দিয়ে মনে রাখতে হবে এমন কোনো কথা নাই। স্পা দিয়ে কি বোঝাচ্ছে? সক্রেটিস। সক্রেটিস। পিতে প্লেটো। ঠিক আছে, এতে স্টুডেন্ট। এরিস্টটল। আর ইতিহাস। এটা ইতিহাস। হচ্ছে আলেকজান্ডার, এটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। এটা মহান এক রাজা ছিলেন, এই নামে আরেকজন কবি ছিলেন, ওনার সাথে এটা লাগাই দিলেন। তিনি হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট। আর কবি যেটা, ওটার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। উনি নিও ক্লাসিক্যাল লিখেছেন, উনি একটা কবি। তো এটা আমরা পরে আলেকজান্ডার পোপের কথা পড়বো, পরে পড়বো। তো এটাকে এইভাবে মনে রাখতে পারেন, এটা হচ্ছে পুরাণ সিরিয়াল। সক্রেটিস, সক্রেটিস থেকে প্লেটো, প্লেটো থেকে এরিস্টটল, এরিস্টটল থেকে আলেকজান্ডার। আপনি উল্টো করে মনে রাখতে পারেন, এটাও মনে রাখার সহজ টেকনিক। কিভাবে মনে রাখতে পারেন? এক্স। তো এতে কি উল্টা, আলেকজান্ডার, তারপর হচ্ছে এরিস্টটল, তারপর হচ্ছে প্লেটো, আর শীর্ষবিন্দুতে হচ্ছে সক্রেটিস। আচ্ছা, এইভাবে মনে রাখতে পারেন, দেখেন এই পাশে লিখছি। এখন এই সম্পর্কে সক্রেটিসের একটা বিখ্যাত ডায়লগ মনে রাখবেন। হ্যাঁ, যে ডায়লগটা হুবহু মনে নাই, এরকম একটা ডায়লগ আছে, আই টু ডাই, ইউ টু লিভ, অনলি গড নোজ হুইচ ইজ বেটার। আই টু ডাই, ইউ টু লিভ, আমি মরে যাব তুমি বেঁচে থাকবা, একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কোনটা ভালো। সক্রেটিস যখন হেমলক পান করে, সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তো তার মৃত্যুর আগে এই কথাটা ছিল যে আই টু ডাই, ইউ টু লিভ, অনলি গড নোজ হুইচ ইজ বেটার, বা হুইচ ওয়ান ইজ বেটার। এইভাবে যে কথাটা দিয়ে, এটা দিয়ে আসলে সে কি বুঝাইছে, যে মৃত্যুতেই একটা মানুষের শেষ না। এখন দেখেন সক্রেটিস 2500 বছর, প্রায় 3000 বছর আগে মারা গেলেন। সক্রেটিস সম্পর্কে আমরা জানি এবং তাকে আমরা শ্রদ্ধা ভরে এখনো স্মরণ করছি। তো তাকে হত্যাকারী যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি না। তো ওইটাই বলছিল যে মৃত্যুই শেষ নয়, আই টু ডাই, ইউ টু লিভ, আমি মরবো তুমি বেঁচে থাকবা, কিন্তু সৃষ্টিকর্তাই নির্ধারণ করবে কোনটা শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ কোনটা? জ্ঞানটাই শ্রেষ্ঠ। এই এখানে আসলেন। তো আলেকজান্ডার আর এরিস্টটল নিয়ে একটা মজার ঘটনা হচ্ছে যে, আলেকজান্ডার কিন্তু মেসিডোনিয়ার রাজা ছিলেন, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, এটাও ভুল করবেন না। আলেকজান্ডার মেসিডোনিয়ার রাজা ছিল। তো এরিস্টটল সম্পর্কে যেটা হচ্ছে, এরিস্টটল অল্প কথা যদি বলতে যায়, এরিস্টটল এক সময় পালায়া, আপনার কোন একটা কাজে ইয়েতে পালায়া সে মেসিডোনিয়ায় চলে যায়। গেলে আলেকজান্ডারের যে বাবা ছিল, তার বাবার নাম ছিল ফিলিপস। ঠিক আছে, তো ফিলিপস তখন তাকে আশ্রয় দেয়। তো আশ্রয় দিলে তখন এই এরিস্টটল আলেকজান্ডারকে বাসায় গৃহশিক্ষক হিসেবে পড়াইতেন। এখান থেকেই প্রশ্ন আসছে যে আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? এরিস্টটল, বা এরিস্টটল কার গৃহশিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে আলেকজান্ডারের, আলেকজান্ডার দা গ্রেট, যিনি সমস্ত বিশ্ব জয় করছিলেন। এই যে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের সাথে রিলেটেড এই হিউজ পরিমাণ কথাগুলো, বা আমি যে কথাগুলো বললাম, এই যুগটা বা যুগ সাজসটা একটু একটু মনে রাখার চেষ্টা করব আমরা। এই এইখান থেকে যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আপনাদের পরীক্ষায় হয় বা আসে, মোটামুটি সবগুলোই আমি আপনার বলার চেষ্টা করছি বা বলছি। তো
তো এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ক্লাস তো আর এটা রিমাইন্ড দিয়ে বলা দরকার না, আমি এখানে রাইটারের কথা বলছি, রাজাদের কথা বলছি, ইতিহাস বলছি, জুলিয়াস সিজারের কথা বলছি। শেষ প্রেক্ষাপটে এসে এরিস্টটল সক্রেটিসদের কথা আসলো। এখানে বেলের কথা বলছি, আলফ্রেড দ্য গ্রেটের কথা বলছি, কেডমনের কথা বলছি, সিনিয়লফের কথা বলছি, বিয়লফের কথা বলছি। হিসাব করলে অনেকগুলো বলছি। আপনার কাজ হচ্ছে লেকচারটা বারবার শোনা এবং আহ, আহ, মানে মনে রাখার চেষ্টা করা। ক্লাসটা আমি আরো কিছুক্ষণ নিব, 2টা মিনিট, আমি একটু একটু রেস্ট নিয়ে নিই এখানে। আমরা এটাতে হোল ইংলিশ পিরিয়ডটাকে আমরা শেষ করলাম। আমি এখন মিডিল ইংলিশ পিরিয়ডটা দেখবো, মিডিল ইংলিশ পিরিয়ডটা দেখে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ।
না, চলে গেছেন? না স্যার, আছি। তিনজন আছেন। ওকে, আপনার মনে হয় এই কয়জনই থাকেন ক্লাসে, তাই না? 6-7 জন এরকম থাকে। 6 জন 7 জন। একটু আগে তো দেখলাম 5 জন, এখন আবার 2 জন 3 জন চলে গেছে। আচ্ছা, আপনাদের ভর্তি কত ছিল? ক্লাস করতেন কয়জন? প্রথম অবস্থায় 40-50 জন মনে হয় ছিল। 50 জন 60 জন এরকম ক্লাস করত। 50 জন একদম প্রথম ছিল হয়তো, পরে আস্তে আস্তে কমছে। এখানে একটা শিক্ষামূলক বিষয় আছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিক্ষামূলক বিষয় খেয়াল রাখবেন। শিক্ষামূলক বিষয়টা হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা সবাই টিকে থাকি না। এটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বড় একটা বড় একটা ভূমিকা। তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন আমরা পরবর্তী যুগে যদি যাই, তাহলে আমরা যাব মিডিল এইজে, ঠিক আছে? বা মিডিল এইজে আমরা পরের ক্লাসে যদি দেখি, এই মিডিল এইজে ওল্ড ইংলিশের চেয়ে এখান থেকে প্রশ্ন কম আসে। এই মিডিল ইস্টটাকে গত ক্লাসে আপনাদেরকে ভাগ করে দেখাইছিলাম। মিডল ইস্টকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা বলছি আমরা অ্যাংলো এগুলো না, পিরিয়ড, অ্যাংলো নরমান, একটা চন্দ্রকার যুগ। হ্যাঁ, আগে বলছিলাম এইজ অফ চসার বা এইজ অফ গাছ, এইজ অফ চসার, স্যার, আর একটা বলছিলাম ডার্ক এজ। আর এখান থেকে আমাদের অ্যাংলো নরমান পিরিয়ড সেটাকে বলা হচ্ছে, এই যে আমি ভাগ করে দিয়েছিলাম থেকে 1500। এই হলো মূল জায়গা বা মূল পরিচয়। কথা কি বুঝাতে পারছি? এখন দেখেন, এই জায়গাতে একবার টু দা পয়েন্ট পড়ি আমরা, যেহেতু আমরা বাড়তি কোনো কিছু করবো না এখানে। চর্চা সম্পর্কে যে তথ্যটা মনে রাখবেন, উনি বিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য ক্যান্টারবুরি টেলস। দ্য ক্যান্টারবুরি টেলস। এখন প্রশ্ন হলো যে এই ক্যান্টারবুরি টেলস এর গল্পটা কি? এইখানে হচ্ছে যে আপনার আহ ক্যান্টারবুরি হচ্ছে একটা, মানে একটা জায়গার নাম। একজন মানে খ্রিস্ট ধর্ম প্রচারকের একজন পৃষ্ঠের নাম অনুযায়ীতে এই জায়গাটার নাম ক্যান্টারবুরি করা হয়েছে। তো এখন এই জায়গাটাতে মানুষ তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে, পবিত্র স্থান ভ্রমণ হিসেবে এখানে ওরা ভ্রমণ করতে, এই খ্রিস্টানরা যারা, তারা ছিল। তো চসার এরকম একটা গ্রুপের, যে এরকম যখন একটা গ্রুপ যায় এখানে, সে হ্যাঁ, আপনার থাকে আর কি, ওই তীর্থযাত্রী যারা থাকে, পিলগ্রিম যারা থাকে, তাদের ওইখান থেকে সে কি করে, যে তাদের সিদ্ধান্তটা হয় যে যাওয়ার সময় 2টা গল্প বলবে, মানে আসার সময় গল্প বলবে। তো এই গল্পের একটা সংকলন, এটা চসারের নিজের লেখা না, কিন্তু মানে গল্পগুলো তার নিজের না, সে গল্পগুলো শুনে এই বইটার মধ্যে সে আপনার করছে আর কি, এই গল্পটা তুলে ধরছে। এইখানে তার 24টা গল্প পাওয়া যায় এবং এটা আনফিনিশড ওয়ার্ক, এটা সমাপ্ত কাজ না। এই তথ্যগুলো মনে রাখবেন যে এটা একটা আনফিনিশড ওয়ার্কস। এবং এইটা আপনার মানে এখানে 24টা গল্প উনি শেষ করতে পারছিলেন এই ক্যান্টারবরি টেলসে। আর এইখানে আপনার ওইটাকে কি বলতে পারি, পিলগ্রিমস এর সংখ্যা ছিল 30 জন, ঠিক আছে? তো উনি টার্গেট দিয়েছিলেন যে একজন যাওয়ার সময় 2টা গল্প বলবে, ওইখান থেকে ফিরে আসার সময় 2টা গল্প বলে, তাহলে 2 2 4টা গল্প বলবে। টোটাল 120টা গল্প হওয়ার কথা ছিল। তো যাই হোক, যেহেতু এটা আনফিনিশ, তাহলে এটা আমরা খেয়াল রাখবো। এই হইলো ক্যান্টারবরি টেলস এর কথা। ক্যান্টারবরি টেলস এইখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিমটা এখানে ক্যান্টারবরি টেলস উঠে আসে, সেটা হচ্ছে ডিফারেন্ট ক্লাস অফ পিপল। ডিফারেন্ট ক্লাসেস মানে ভিন্ন ভিন্ন শ্রেণীর কথা বা শ্রেণীর বিষয়গুলো এখানে চসার খুব সুন্দরভাবে তুলে ধরে বা ফুটাই তোলে।
সেটাই হচ্ছে ক্যান্টারবুরি টেলস এর গল্প। আর চসার সম্পর্কে যদি বলি, ওনাকে ফার্স্ট ইংলিশ পয়েট বলা হয়। ঠিক আছে। এই ক্যান্টারবুরি টেলস সম্পর্কে তথ্য যদি বলি, এটা হচ্ছে আনফিনিশড ওয়ার্কস। ঠিক আছে, এটা হচ্ছে আনফিনিশড ওয়ার্কস। আর এইখানে চসারটা যদি শুধু রাখি, তো চসার সম্পর্কে যদি আমরা বিখ্যাত কথা বলতে যাই, লিখেছে এটা আনফিনিশড ওয়ার্কস। চসারকে বলা হয় দ্য ফার্স্ট ইংলিশ পয়েট। ঠিক আছে, দ্য ফার্স্ট, এভাবে লেখেন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড ওনাকে বলা হয়। ঠিক আছে। আর উনি বিখ্যাত হচ্ছেন ওনার ক্যান্টারবুরি টেলসের জন্য। আর ওনাকে আরেকটা নামে ডাকা হয় মর্নিং স্টার অফ রেনেসাঁ। এই টাইটেল গুলো মনে রাখবেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনার হিউমানিস্ট বলা হয়, ইংলিশ লিটারেচার। লিটারেচার মানে এখানে ইংলিশ লিটারেচার। ঠিক আছে। আজানটা শেষ হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা যখন শুরু হয়, এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যেটা ঘটে, মিডিল এজে যেটা ঘটে, চসারকে কেন এত হাইলাইটেড করা হচ্ছে বা কেন এত বিখ্যাত হিসেবে ধরে নেওয়া হচ্ছে? বিখ্যাত হিসেবে ধরে নেওয়া হচ্ছে এই জন্যে যে চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের, তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও ফাদার বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ চসার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের প্রথম ব্যক্তি, হুম, যে সত্যিকারের ইংরেজি ভাষায় উনি এই ক্যান্টারবুরি টেলসটা রচনা করেন বা সাহিত্যটা রচনা করেন। ইতিপূর্বে ইংরেজিতে এই আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে দেখলাম, বা আলেকজান্ডার গ্রেটের কথা দেখলাম, বা এটা দেখলাম সেটা দেখলাম, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপুল দেখলাম, এই সমস্ত যে ঘটনাগুলো আমরা দেখছি, এই সমস্ত ঘটনা, এগুলো হয় ল্যাটিন ভাষায়, না হয় অ্যাংলো স্যাক্সন ভাষায় বা অন্য কোনো ভাষায় রচিত। কিন্তু এই চসারই সর্বপ্রথম দ্য ক্যান্টারবুরি টেলসটাকে ইংরেজি ভাষায় রচিত করে। এই জন্য চসারের এইজটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইংলিশ, আরেকটা হচ্ছে ল্যাটিন, আরেকটা হচ্ছে গ্রিক। ঠিক আছে। চসারের যে স্টেজটাকে, ক্যারিয়ারটাকে ইংলিশ, ল্যাটিন, আরেকটা হচ্ছে গ্রিক, এই তিনটা ভাগে ভাগ করা যায়। এখানে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ছিল তার লেখার মধ্যে। কারণ কারণ চসার ছিল একজন ডিপ্লোমেট। চসার একজন ডিপ্লোমেট ছিল। তো বিভিন্ন কাজের জন্য সে বিভিন্ন জায়গায় যাইতো। ফরাসিতে যখন ছিল তখন ফরাসি ভাষাও সে শিখছে।
তো চসারের এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। আর ওনাকে প্রথম ন্যাশনাল পোয়েট বলা হয়, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, আবার ফাদার অফ আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়, ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়। ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ পোয়েট, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই তিনটা খেয়াল রাখবেন। দ্য ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ আরেকটা হচ্ছে দ্য ফার্স্ট মর্নিং স্টার অফ রেনেসা। যে রেনেসাটা মূলত যে উনি হচ্ছেন মর্নিং স্টার, মানে দিন শুরুটা হচ্ছিল বা শুরুর যুগটাতে উনাকে দেখা হয়েছিল। আর তাকে ফার্স্ট হিউমারিস্ট বলা হয়, যেটা বললাম ইংলিশ লিটারেচারের ফার্স্ট হিউমারিস্ট বলা হয়। এই এই কথাটা মনে রাখবেন। তার বইয়ের যে লিস্ট গুলো আছে, লিস্ট গুলো আশা করি শীটে দেওয়া আছে, শীট থেকে সরাসরি মুখস্থ করে নেবেন। এই সময়ের আরেকজন বিখ্যাত লোক হচ্ছে জন উইকলিফ। এই নামটা অবশ্যই মনে রাখবেন, একটু আগেই আমি এই নামটা লিখছি, জন উইকলিফ। একটু আগে নামটা লিখছি, আবার আবার লেখার দরকার আছে। এই যে এই জন উইকলিফ, জন উইকলিফ, তাকে কি বলা হচ্ছে? ফাদার অফ ইংলিশ প্রোজ। তাকে বলা হচ্ছে জন জন উইকলিফকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ। আর উনাকে বলা হচ্ছে আরেকটা বিষয় যে উনি সর্বপ্রথম আপনার হোলি বাইবেলটা, যেটা আর কি দ্য বাইবেলকে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুইটারই উনি ইংরেজিতে ট্রান্সলেশন করেন। ঠিক আছে। আর উনাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলা হয়। জন উইকলিফের জন্ম হচ্ছে মূলত আনুমানিক 1320 সালে। এগুলো বইয়ে আছে, একটু মুখস্থ করে নেবেন। তো 1320 1384 এরকম কিছু একটা হবে। 1384 দিকে হয়তো ওনার মৃত্যু। তো উনি এই চসার যুগের মধ্যে ছিলেন। জন উইকলিফ এই জন্য বিখ্যাত, উনি এটা করছেন। আর এই সময়ের আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে আহ আপনি একজনের কথা মনে রাখবেন, তার নাম হচ্ছে থমাস মোর। ওনার কথা মনে রাখবেন, কি থমাস মোর বলতেছি, সরি, থমাস মোর রেনেসাঁ যুগের থমাস মেলোরি। ঠিক আছে, নামটা খেয়াল করে রাখবেন, থমাস মেলোরি। উনি প্রথম মানে ফিকশন টাইপের প্রোজ রচনা করেন। হ্যাঁ, ফিকশন টাইপের প্রথম প্রোজ রচনা করেন থমাস মেলোরি, সম্ভবত যতদূর মনে আছে উম, ডি আর্থার নামে। ঠিক আছে, এই যে থমাস মেলোরি, মনে রাখবেন থমাস মেলোরি। উনি ফিকশন, থমাস মেলোরি উনি ফিকশনাল প্রোজ তৈরি করেন ইংরেজি সাহিত্যে প্রথম। ফিকশনাল প্রোজ উনি করেন, এটা নাম হচ্ছে, ঠিক আছে, মর্টে ডি আর্থার। যতদূর মনে আছে, ডি আর্থার। আর্থার নিয়ে করে এটার কাহিনী আছে, সাহিত্যে যাদেরকে পড়ায় তখন তাদেরকে এটার অনেক কাহিনী আছে, এটা বলা হয়। তো এটা খেয়াল রাখবেন। তো মর্ট মর্টে ডি আর্থার বা এটা এই আর্থারের নিয়ে করে লেখা এই ফিকশনাল প্রোজ প্রথম এটা। আরেকজনের বিখ্যাত নাম আছে এই সময়, ওনার নাম রাখবেন দান্তে। দান্তে এই যুগের। তো দান্তে কি করতেছে? দান্তে হচ্ছে আপনার, ওনার দান্তে জন্ম হচ্ছে যতদূর খেয়াল করে 1265 সালে। ঠিক আছে, 1265 সালে, মৃত্যুটা আমার মনে নাই, 1321 এবার। ঠিক আছে। তো এটা একটু দেখে নিবেন শিখে। তো দান্তে যেটা হলো, দান্তে বিখ্যাত কেন? ওনাকে বলা হচ্ছে ফাদার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। ওনাকে বিখ্যাত বই নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি। ঠিক আছে, দ্য ডিভাইন কমেডি লিখে রাখেন, দ্রুত লিখে রাখেন, দ্য ডিভাইন কমেডি। এটা হচ্ছে এইখান থেকে। তাহলে মধ্যযুগে যদি আমরা আসি, মধ্যযুগে আমরা বিখ্যাত চারজনের কথা মনে রাখলাম। আমি আরো দুইটা জিনিস দেখাচ্ছি, তারপরে ক্লাস শেষ করবো। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, বলেন আচ্ছা, এটুকু 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 ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার তো আর একবার পরে হবে না, এটা আমাদের স্যার, বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, স্যার এখানে তো মিডিল ইংলিশ পিরিয়ডে তো স্যার অনেকগুলা রাইটারের নাম আছে 9টা পর্যন্ত, এগুলা কি সবই মোটামুটি পড়তে হবে নাকি? আমি যেগুলো বললাম এগুলা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। রাইটার তো প্রত্যেক এই যে হিউজ পরিমাণ পাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে, আমি যেটা বললাম, আমি এখান থেকে আপনার আলোচনা করলাম কয়টা, চসার আলোচনা করলাম। ঠিক আছে, আরেকজন আছে উইলিয়াম ল্যাংল্যান্ড আছে একজন। ঠিক আছে, চসার আলোচনা করলাম, আরেকটা কি আলোচনা করলাম, উইকলিফ আলোচনা করলাম, আর কার কথা বললাম, আরেকটা বললাম থমাস মেলোরি, আর কার কথা বললাম, ডান্তের কথা বললাম, আরেকজন মনে রাখবেন উইলিয়াম ল্যাংল্যান্ড। এখন আপনি যদি পড়তে যান তাহলে তো সারা দিনে করতে হবে।
ঠিক আছে, এই ওনার বইয়ের নাম হচ্ছে দ্য পিয়ার্স প্লাউম্যান। ঠিক আছে, উইলিয়াম ল্যাংল্যান্ডের বইয়ের নাম হচ্ছে, যেমন আমরা একটা ছোটবেলা গল্প পড়ছি না, হু উইল বিল্ড দ্য কেভ। মনে করে দেখেন, হু উইল বিল্ড দ্য কেভ, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, একটা আমরা স্টোরি টাইপের পড়ছি পরীক্ষা শিকার জন্য। এটা উইলিয়াম লংল্যান্ডের, তার বিখ্যাত বই হচ্ছে, হ্যাঁ, দ্য পিয়ার্স প্লাউম্যান। এখানে আপনার যিশু খ্রিস্টের মতো করে পিয়ার্স প্লাউম্যান মানে কৃষকদের কথা বলে এখানে। তো এই এই কথাগুলো বলে আর কি এখানে। তো এই ধরনের যেগুলো আছে, এই যে এগুলোই পড়েন এখান থেকে আমার প্রশ্ন আসলে এই যে এরা নিয়ে আসবে, উইলিয়াম ল্যাংল্যান্ড নিয়ে আসবে, উইথলিফ নিয়ে প্রশ্ন আসবে, সাধারণত এগুলোদেরকে নিয়ে প্রশ্ন আসে। এটা হচ্ছে আপনার উম এরকম, যেমন বাইবেল নিয়ে উইথলিফ নিয়ে বলতে গেলে আরেকজনের কথা বলতে পারি আমরা। যে মডার্ন ইংলিশে টিন্ডেল নামে একজন লোক ছিল, টিন্ডেল, TYNDAL, টিন্ডেল। এই টিন্ডেলকে, বাইবেলটাকে সাধারণ মানুষের ভাষায় রচনা করলেন। জন উইক্লিফ তো তাও বাইচে গেলেন, এরে যখন করলো এই টুইন্ডেল তো পুরাই মারছে। ঠিক আছে, যাক ওই ইতিহাসগুলো তো লাগবে না। আহ তো এই জায়গাগুলো আর কি মনে রাখবেন, এই 4-5টা যা আছে এগুলো মনে রাখবেন। সবগুলো সব ধরে ধরে পড়তে গেলে আপনি কখনোই পড়া শেষ করতে পারবেন না। আপনার কাজ হচ্ছে উল্লেখযোগ্য সময়গুলো বা উল্লেখযোগ্য জায়গাগুলো মনে রাখা। কথা কি কথা কি ক্লিয়ার, দীপা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন মিডিল এজে সাহিত্যের জগতে একটা বিপ্লব ঘটে। মিডিল এজের সাহিত্যের জগতে একটা বিপ্লব কি ঘটে, মিডিল এজে সাহিত্যে ড্রামার আবির্ভাব ঘটে। আমি আর 2-3 মিনিট ক্লাস দিব, আমার চলে যাব। ড্রামার আবির্ভাব ঘটে, ঠিক আছে। ড্রামার মধ্যে এখানে আগে যে নাটকগুলো হইতো, নাটকগুলো চার্চের মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল। কিন্তু এই মধ্যযুগে নাটকগুলো চার্চের মধ্যে সীমাবদ্ধ ছিল। ওই পিয়ার্স প্লাউম্যানের মাধ্যমে নাটকগুলো আস্তে আস্তে বাইরে আসা শুরু করে। এই সময়ের যে বিখ্যাত 3টা ধারা ধারা আছে নাটকে, একটার নাম হচ্ছে মিস্ট্রি প্লে, আরেকটা হচ্ছে মিরাকল প্লে, আরেকটা হচ্ছে মোরালিটি প্লে। এই মিস্ট্রি আর মিরাকল প্লে হচ্ছে বাইবেলের রচিত কারো জীবন বা কোনো ঘটনা নিয়ে, আর মোরালিটি প্লে এটা হচ্ছে পিয়ার্স প্লাউম্যান, মানে এটা কাল্পনিক ভাবে লেখা। ঠিক আছে, এটা বাইবেলের কোনো ঘটনা না, কিন্তু যদিও এখানে ঘুরে ফিরে ওই জেসাস ক্রাইস্টের কথাই বলা হয়েছে বা জেসাস ক্রাইস্টের আগমনের কথাই বলা হয়েছে। এই যে এটা হচ্ছে নাটক সম্পর্কে বিষয়। আর মিডিল এজের বেশিরভাগ বাকি কথাগুলো কি আছে, যেমন এই সময় জ্ঞান বিজ্ঞানের উন্নতি ঘটে। ভারত পথে, মানে সমুদ্র পথে ভারতবর্ষ আসার পথ আবিষ্কৃত হয়। কোপার্নিকাসের কথা এই সময় জানতে পারি। ম্যাগনা কার্টার কথা জানতে পারি, একটা চুক্তি হয় রাজার সাথে, ইংল্যান্ডের রাজা জনের সাথে 1215 সালে ম্যাগনা কার্টা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তারপরে আপনার ইংল্যান্ড পার্লামেন্ট গঠিত হয়। 1362 সালে ইংল্যান্ডের আপনার ইংল্যান্ডকে তাদের জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়, মানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, পার্লামেন্টের ভাষা হিসেবে স্বীকৃতি পায়। তারপরে আপনার এই ভাষায় সাহিত্য রচনা হয়। সর্বপ্রথম মানে প্রেমিক কবিতা বা শিবাললিক ঘটনাগুলো এই জায়গায় প্রকাশ পায়। তারপরে এই সময় ব্ল্যাক ডেথ ঘটে। ব্ল্যাক ডেথ একটা একটা প্লেগে অনেকগুলো লোক মারা যায়, হ্যাঁ, এটাকে বলা হয় প্লেগ ডেথ। তারপরে এই সময় ইংল্যান্ড ইংল্যান্ড পার্লামেন্ট গঠিত হয়। তারপর ক্রুসেড, ক্রুসেড যে যুদ্ধ বিধ্বস্ত, যে ইংল্যান্ড মানে মুসলিম ও ইসলামের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে যে যুদ্ধ হয় প্যালেস্টাইন নিয়ে, এই সময়টাতে সংগঠিত হয়। তখন ইসলামে মুসলমানদের রাজা ছিলেন সুলতান আইয়ুবী, আর ইয়ের রাজা ছিলেন আপনার রিচার্ড, রাজা রিচার্ড, রিচার্ড দ্য থার্ড সম্ভবত ইংল্যান্ডের রাজা ছিলেন। ঠিক আছে, এই যে সমস্ত ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো পড়বেন। ভাস্কো দা গামার কথা, কোপার্নিকাসের কথা, ইংলিশ পার্লামেন্টের কথা, ইংল্যান্ডের জাতীয় ভাষার কথা, অক্সফোর্ডের কথা, ক্যামব্রিজের কথা, হ্যাঁ, ম্যাগনা কার্টার কথা, এই সমস্ত কিছু এই যুগে, এই 1200 থেকে 50-এর মধ্যে, এইগুলো আমি যা বললাম সব আপনাদের শীটে ডাইরেক্ট প্রশ্ন আকারে দেওয়া আছে। এই হলো মোটামুটি, যে আমি এইটা একটা আইডিয়া দিলাম।
আপনি দেখবেন লিটারেচারের ক্লাসগুলো আপনারা টেনে টেনে বারবার দেখার চেষ্টা করবেন। আর আমি ইনফরমেশন এখানে যা দিয়েছি, ইনফরমেশন গুলো অনেক ইনফরমেশন আপনাদের শিটে নেই, এবং কোনো সরাসরি কোনো বইয়ের মধ্যে আপনি দেখবেন যে সরাসরি বই বলতে যে শিট আকারে বিসিএস এর যে শিট গুলো আছে, এখানে অনেক কিছুই নাই আসলে। বিসিএস এর জিনিসটা থাকে তো কভারিং করার জন্য, স্বাভাবিকভাবে সরাসরি টু দা পয়েন্ট যে প্রশ্নগুলো আসে সেটা আমি আপনাদের প্রশ্নের সাথে সাথে, মানে প্রশ্নের পাশাপাশি বাকিটাও তুলে দেওয়ার চেষ্টা করছি। স্যার এই হলো আজকের মোটামুটি, তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড আর মিডল ইংলিশ পিরিয়ড আমরা এখানে শেষ ধরতে পারি। কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমি খুব দ্রুত লিভ নিব। স্যার যে ঘটনাগুলো বললেন, স্যার যে ঘটনাগুলো বললেন ওই যে এইগুলো রিডিং দিলে হবে জাস্ট বই থেকে? আপনি হ্যাঁ, যেগুলো বলেন বলেন। বলছেন, যে এখন যে ঘটনাগুলো আমি বললেন আপনি যেটা বললাম ইংরেজি সাহিত্যের ইতিহাস, একটা ইংরেজি বই পড়তে বলছি। এই বই যদি পড়েন, এটা বাংলায় পাওয়া যায়, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো আমরা তো এটাই পড়ছি, ডক্টর শীতল ঘোষের বইটা আছে। এটা মোটামুটি ডিটেলস আকারে লেখা। আপনি যদি চেষ্টা করেন, তাহলে এই বই পড়লে অনেক পড়া, কিন্তু এখানে হুটহাট করে জানতে পারবেন না, তবে পুরোটাই জানতে পারবেন। আমি স্যার আপনাকে ইংলিশ। জাস্ট খালি একটা গাইডলাইন তৈরি করে দিলাম। আর যে প্রশ্নগুলো প্রশ্ন আকারে পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করছি। আর বাকিগুলো আপনারা মোটামুটি সেটার মধ্যে সবকিছু আছে। তো আমি একটা কম্বিনেশন করার চেষ্টা করছি, জাস্ট এই ইংরেজি সাহিত্যের ইতিহাস বইটা যদি লং প্রিপারেশন নিতে চান, অবশ্যই আপনার থাকা উচিত। গত ক্লাসে আমি দেখিয়েছি, এই বইগুলো আপনাদের হাতে থাকা উচিত। স্যার এন এবিসি অফ আর ইংলিশ কিছু? লিটারেচার এই বইটা, স্যার এন এবিসি অফ ইংলিশ লিটারেচার ওই বইটা নিচ্ছি। ওই বইটাতে তো মানে ঘটনাগুলো আছে হ্যাঁ, রিডিং আকারে, যা দিলে হবে। হ্যাঁ, 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 কিছু কিছু তো আছেই। একবার ডিটেলস নাই কিন্তু আছে, ওইটা বললে অনেক কিছু, যেমন কত কতবার আমি ফিগার্স অফ স্পিচ যা পড়ছি, রাজাদের নাম, বইদের নাম, ওইখানে অনেক কিছু পাবেন। অনেকটাই কভার হবে, অনেকটা লাল নীল দীপাবলি বইয়ের মতো অনেকটা কভার হয়ে যাবে এখানে। আচ্ছা, ঠিক আছে তাহলে, লিভ নেই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ঠিক আছে আচ্ছা, স্যার, ধন্যবাদ আপনাকে আচ্ছা, এত ব্যস্ত সময় আচ্ছা, দেওয়ার জন্য। আমি দ্রুতই রাখেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, সহি সালামতে থাকলে দ্রুতই আরেকটা ক্লাস দিব, হ্যাঁ, এক দুই দিনের মধ্যে যদি দেখা যায়। নাকি আজকে ফিক্স করবেন, কালকে করবেন একটা ক্লাস? স্যার কালকে না দিয়া পরের দিন দেন। কালকে আমি একটু ব্যস্ত আছি, আমি থাকতে পারতেছি না তো ক্লাসে। কালকে নৌশাদ ভাই ক্লাস নেবেন। স্যার কালকে কালকে নৌশাদ নিয়েন ভাই? না, স্যার একটু শুক্রবারে নেন স্যার। আচ্ছা, কালকে না এরপর হলে তাহলে বৃহস্পতিবার কলেজে প্রোগ্রাম আছে, বৃহস্পতিবার তাহলে বাদ যাবে, তাহলে পরে শুক্রবার শনিবারে দিব ইনশাল্লাহ। স্যার শুক্রবারে দেন স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তাহলে বিদায় নিচ্ছি।